Okay, let's talk about Carnot engine and its efficiency. থার্মোডাইনামিক্সের একটা চমৎকার টপিক হচ্ছে হিট ইঞ্জিন, অ্যান্ড আজকে আমরা আলোচনা করব একটা বিশেষ ধরনের হিট ইঞ্জিন যাকে আমরা কার্নোট ইঞ্জিন বলি। কার্নোট ইঞ্জিন কি? কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন। সো যদি আমি লিখি কার্নোট ইঞ্জিন, তাহলে এটার সব থেকে ভালো একটা টার্ম হচ্ছে কার্নোট ইঞ্জিন ইজ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন। আইডিয়াল শব্দটা আমরা ইউজ করেছি এই জন্য যে এখানে হিট থেকে যে মেকানিক্যাল ওয়ার্ক পাই, আমরা জানি যে হিট ইঞ্জিনের মেইন অবজেক্টিভ হচ্ছে দ্য কনভার্সন অফ হিট ইন্টু মেকানিক্যাল ওয়ার্ক, এবং সেজন্য আমরা যেটা করি, হিট ইঞ্জিন একটা সাইক্লিক ইঞ্জিন, আমরা সেটা আজকে দেখব। এবং একটা হিট ইঞ্জিন সবসময় একটা হাই টেম্পারেচার রিজার্ভার অথবা হাই টেম্পারেচার হিট সোর্স থেকে হিট নিয়ে সেই হিটের কিছু অংশ দিয়ে সে কাজ করে, যেটাকে আমরা মেকানিক্যাল ওয়ার্ক বলছি, কনভার্সন অফ হিট ইন্টু মেকানিক্যাল ওয়ার্ক। অ্যান্ড বাকি অংশটুকু সে একটা লো টেম্পারেচার সিঙ্ক আর লো টেম্পারেচার রিজার্ভারে পাঠিয়ে দেয়। সো যে হিট ইঞ্জিন যত বেশি হিটকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে, সেই হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি তত বেশি। সো কার্নোট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনের, ডেফিনেটলি এটা একটা হিট ইঞ্জিন, একটা আইডিয়াল হিট ইঞ্জিন। সো আইডিয়াল হিট ইঞ্জিন মিনস দ্য ইফিসিয়েন্সি অফ কার্নোট হিট ইঞ্জিন ইজ 100%। অর্থাৎ কার্নোট ইঞ্জিন একটা আইডিয়াল ইঞ্জিন, একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন আর একটা থিওরিটিক্যাল ইঞ্জিন, যার ইফিসিয়েন্সি হচ্ছে 100%। তার মানে হচ্ছে যতটুকু হিট সে হিট সোর্স থেকে নিয়ে নেয়, তার সবটুকু হিটকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারে। এখানে কোনো হিট ওয়েস্ট হচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই উই কল দ্য কার্নোট ইঞ্জিন অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন। আমরা জানি যে হিট ইঞ্জিন আর ইউজ টু কনভার্ট হিট ইন্টু মেকানিক্যাল ওয়ার্ক। হিট ইঞ্জিনের এক্সাম্পল হতে পারে স্টিম ইঞ্জিন, হতে পারে মোটর ভেহিক্যাল। আমরা সচরাচর যে ইঞ্জিনগুলো দেখি মোটর ভেহিক্যালের, তারা ফলো করে হচ্ছে হিট ইঞ্জিনের যে মেকানিজম, সেই মেকানিজম। সো মোটর ভেহিক্যাল, এগুলো হচ্ছে হিট ইঞ্জিনের এক্সাম্পল। বেসিক্যালি দ্য মেকানিজম or we can say the working principle for all heat engines are same. যেখানে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, আইডিয়াল গ্যাস ইউজ করা হয় আর অনেক সময় ভেপার ইউজ করা হয়। অ্যান্ড দ্যাট আইডিয়াল গ্যাস or vapor is completely brought back to the initial stage, and সেই ইনিশিয়াল স্টেজে আসার মাধ্যমে সে কতগুলো প্রসেস কমপ্লিট করে, কতগুলো ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেসের ভিতর দিয়ে যায়। তার মানে হচ্ছে যদি কোনো সিস্টেম কোনো একটা স্টেট থেকে যাত্রা শুরু করে কতগুলো প্রসেস কমপ্লিট করে তার আগের অবস্থায় ফিরে আসে, আমরা সেই প্রসেসকে বলি সাইক্লিক প্রসেস। অ্যান্ড দ্যাটস ওয়াই কার্নোট ইঞ্জিনও সে একই রকম ইনিশিয়াল স্টেজ থেকে যাত্রা শুরু করে কতগুলো প্রসেস হয়ে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। এভাবেই সে তার কাজ সম্পাদন করে, অর্থাৎ হিটকে ওয়ার্কে কনভার্ট করার জন্য কতগুলো প্রসেস সে ফুলফিল করে, যে প্রসেসটা হচ্ছে সাইক্লিক প্রসেস। এখন এই হিট ইঞ্জিনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট নিকোলাস লিওনার্ড সাদি কার্নোট, আমি নামটা লিখতে চাই, নিকোলাস লিওনার্ড সাদি কার্নোট, এই ভদ্রলোক একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট। তিনি 1824 সালে দ্যাট মিনস সাদি কার্নোট ডিজাইনড থিওরিটিক্যাল, এই যে কার্নোট ইঞ্জিন, এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল ইঞ্জিন, আইডিয়ালাইজড হিট ইঞ্জিন, রাইট?
1824 সালে সাদি কার্নোট এরকম একটা হিট ইঞ্জিনকে ডিজাইন করেন যার ইফিসিয়েন্সি হচ্ছে 100%, অ্যান্ড কার্নোট সাজেস্টেড সাম স্পেসিফাইড প্রসেস, সে কিছু প্রসেস সাজেস্ট করে সো দ্যাট 100% ইফিসিয়েন্সি অফ দ্য হিট ইঞ্জিন ইজ পসিবল। সো এই কার্নোট ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে 100%, efficiency 100%, and that's why you call ideal heat engine, right? এই কার্নোট ইঞ্জিনের কতগুলো মেইন পার্ট আছে আমরা আজকে দেখব যে কার্নোট ইঞ্জিন সে কীরকম ইঞ্জিনের ডিজাইন করেছিলেন, অথবা একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, এটাকে আমরা থিওরিটিক্যাল আর হাইপোথেটিক্যাল এরকম একটা আইডিয়াল ইঞ্জিন নামেও ডাকতে পারি। আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে এই কার্নোট ইঞ্জিনকে ডিফাইন করা, কার্নোট ইঞ্জিন কিভাবে কাজ করে সেই সাইক্লিক প্রসেসগুলো ব্যাখ্যা করা, এবং একটা কার্নোট ইঞ্জিন যখন কাজ করে তখন সে কতটুকু কাজ করলো সেটাকে আমরা গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং ফাইনালি আমি দেখব যে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি কীভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায়। তো কার্নোট ইঞ্জিনের মেইনলি কতগুলো পার্ট আছে, মেইন পার্টস অফ কার্নোট ইঞ্জিন আমরা এখন দেখব সেই মেইন পার্টগুলো কী কী। একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট, ডেফিনেটলি কার্নোট ইঞ্জিনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার কি করে? সিলিন্ডার ক্যান কন্টেইন দ্য আইডিয়াল গ্যাস অর ওয়ার্কিং সাবস্টেন্স, রাইট? আইডিয়াল গ্যাস অর ওয়ার্কিং সাবস্টেন্স, এবং এই সিলিন্ডার ডেফিনেটলি খুবই ছোট করে যদি আমি একটা সিলিন্ডার আঁকি, এটা হচ্ছে সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের সাথে একটা পিস্টন কানেক্টেড থাকে, ভেতরে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে আইডিয়াল গ্যাস থাকে, এবং এটা হচ্ছে একটা মুভেবল পিস্টন, রাইট? মুভেবল পিস্টন কেন বলছি? কারণ আমি চাইলেই এই পিস্টনকে নিচে কম্প্রেস করতে পারি, গ্যাসকে কম্প্রেস করতে পারি, যদি নিচে নামিয়ে দেই গ্যাস উইল বি কম্প্রেসড, আর যদি পিস্টনকে আমি উপরে উঠিয়ে দেই গ্যাস উইল বি এক্সপ্যান্ডেড, রাইট? সো এটাকে কম্প্রেশন এবং এক্সপ্যানশন করার জন্য আমরা মেইনলি এই পিস্টন ইউজ করে থাকি। এবং ডেফিনেটলি এই সিলিন্ডারের যে লোয়ার সারফেসটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের দিয়ে তৈরি, এবং বাকি যে পিস্টন অ্যান্ড সিলিন্ডারের যে সারাউন্ডিং ম্যাটেরিয়াল এটা হচ্ছে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। নন কন্ডাক্টিং মিনস হিট ফ্লো ইজ নট পসিবল, রাইট? আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার ইনসুলেটেড নন কন্ডাক্টিং স্ট্যান্ড, অর্থাৎ হিট ইঞ্জিনে একটা স্ট্যান্ড থাকবে, যে স্ট্যান্ডের উপর আমি এই সিলিন্ডারটাকে বসাতে পারি, সেই স্ট্যান্ডটা হবে আমার নন কন্ডাক্টিং মিনস ইনসুলেটেড। অ্যান্ড হোয়াই নন কন্ডাক্টিং ইনসুলেটেড? সে আগের মতোই, এটার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফার অফ হিট ইজ নট পসিবল, সো নো হিট ট্রান্সফার, এই জন্যই আমরা ইনসুলেটেড নন কন্ডাক্টিং স্ট্যান্ড ইউজ করব, রাইট? সো পার্ট নাম্বার 3, আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট, হিট ইঞ্জিন মেইনলি যেভাবে কাজ করে, হিট ইঞ্জিন একটা হাই টেম্পারেচার সোর্স থেকে হিট নিয়ে লো টেম্পারেচার সিঙ্কে সে হিট পাঠিয়ে দেয় এবং বাকি অংশকে ওয়ার্কে কনভার্ট করে। সো দ্য main or important or very important part of this heat engine is hot reservoir, একটা হট রিজার্ভয়ার থাকবে যার হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফাইনাইট, এবং এই হট রিজার্ভয়ারের
ইনফাইনাইট হিট ক্যাপাসিটি। ইনফাইনাইট হিট ক্যাপাসিটি, এই হট রিজার্ভারকে আমরা হিট সোর্স নামেও ডাকি, হিট সোর্স। অ্যান্ড ডেফিনেটলি এই হিট সোর্স or hot reservoir is kept at temperature TH. The subscript capital H has been used to indicate the term hot or high. So TH means high temperature. তাহলে hot reservoir will be at very high temperature, and that hot reservoir has infinite heat capacity. What do you mean by infinite heat capacity? Infinite heat capacity benefit কি? যখন কোনো একটা হট রিজার্ভার ইনফাইনাইট হিট ক্যাপাসিটির হবে, তার মানে হচ্ছে ইট ডাজেন্ট চেঞ্জ টেম্পারেচার আফটার টেকিং অর গিভিং এনি অ্যামাউন্ট অফ হিট। অর্থাৎ এখান থেকে যদি আমি কোনো হিটকে বাইরে পাঠিয়ে দিয়ে ট্রান্সফার করি, অথবা কোনো হিটকে যদি আমি ভেতরে আনি, এন্ট্রি করি, সো নো চেঞ্জ ইন টেম্পারেচার. So very beautiful system, and that's why we call the hot reservoir will be at infinite heat capacity. আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার কোল্ড রিজার্ভার। কোল্ড রিজার্ভার অ্যান্ড কোল্ড রিজার্ভার, এইটার ক্ষেত্রেও ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হবে। ইনফাইনাইট হিট ক্যাপাসিটি কোল্ড রিজার্ভারকে আমরা 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 এটা এই নামেও ডাকে থাকি লো টেম্পারেচার সিঙ্ক। এবং এই লো টেম্পারেচার সিঙ্ক মিন্স হাই টেম্পারেচার যে হিট সোর্স, যেটাকে আমরা হট রিজার্ভার বলছি, অ্যান্ড লো টেম্পারেচার সিঙ্ক, এ দুটোর মধ্যে টেম্পারেচারের গ্যাপ অনেক পার্থক্য। যেমন হচ্ছে কোল্ড রিজার্ভারের টেম্পারেচার হচ্ছে TL, এল মিন্স লো টেম্পারেচার, অ্যান্ড ডেফিনেটলি TH মাচ গ্রেটার দেন TL, রাইট? এবং এটার ক্ষেত্রেও ইনফাইনাইট হিট ক্যাপাসিটি। এটার সুবিধাটা হচ্ছে আমি যখন অন্য কোনো এনভায়রনমেন্ট থেকে কোনো হিটকে এই লো টেম্পারেচার সিঙ্কে পাঠাবো, তখন এই লো টেম্পারেচার সিঙ্কের কোনো টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ নো চেঞ্জ ইন টেম্পারেচার আফটার টেকিং সাম হিট or after receiving some heat by the low temperature sink. And it is a very beautiful system, right? কারণ তুমি হিট নিচ্ছ, কোনো একটা সিস্টেমে তুমি হিট দিচ্ছ, বাট সেই সিস্টেমের টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, and that's why we have used the term infinite heat capacity. এখন প্রশ্ন হচ্ছে এগুলোই হচ্ছে মেইনলি কার্নোট ইঞ্জিন, কার্নোটের যে থিওরিটিক্যাল ইঞ্জিন, সেই থিওরিটিক্যাল আর হাইপোথেটিক্যাল আর আইডিয়াল ইঞ্জিনের যে মেইন পার্ট, এগুলো হচ্ছে সেই মেইন পার্টগুলো। এখন আমি এই মেইন পার্টগুলোকে একটু অন্যভাবে তোমাকে দেখাবো যে এগুলো আসলে কি। যেমন লুক অ্যাট দ্য অ্যানাদার পেজ, আমি এটা আগে ড্র করে রেখেছি, কারণ যখন ক্লাস কন্টিনিউ করে তখন কোনো কিছু ড্র করাটা সামহাউ বোরিং, রাইট? তুমি দেখো যে এইটা হচ্ছে, আমি এটা দিয়ে একটা সিলিন্ডার মিন করেছি, সিলিন্ডার দ্যাট কন্টেন্স আইডিয়াল গ্যাস। এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে ওর ওয়ার্কিং সাবস্টেন্স, আইডিয়াল গ্যাস আর ভেপার ইউজ করি আমরা। এটা হচ্ছে আমার আরও একটা অংশ, এই অংশকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। এই মেইন পার্টকে আমি বলছি নন কন্ডাক্টিং অর ইনসুলেটেড ওয়াল। এটা হচ্ছে আমার ইনসুলেটেড ওয়াল। অ্যান্ড এইটা হচ্ছে আমার একটা হিট সোর্স, যেই হিট সোর্স থেকে হিট ইঞ্জিন, অথবা আরও মোর স্পেসিফিক হইতে যদি বলি আমি সিলিন্ডার, এই সিলিন্ডারের যে গ্যাস আছে, সেই গ্যাস এইখান থেকে হিট নিতে পারবে, এবং এটাকে বলবো আমি হিট সোর্স, রাইট? এইটা হচ্ছে আমার লো টেম্পারেচার সিঙ্ক আর কোল্ড রিজার্ভার, যেটা টেম্পারেচার হচ্ছে TL। অর্থাৎ একটা হিট ইঞ্জিন আর আমি বলতে পারি কার্নোট ইঞ্জিন যখন কাজ করে, তখন আমি কি করব, তখন এই সিলিন্ডারটাকে আমি এই হাই টেম্পারেচার সিঙ্কের ওপর বসাতে পারি, হাই টেম্পারেচার হিট সোর্সের ওপর বসাতে পারি। এই সিলিন্ডারটাকে আমি ইনসুলেটেড নন কন্ডাক্টিং ওয়ালের উপর রাখতে পারি,
এই গ্যাস সিলিন্ডারটাকে অর ওয়ার্কিং সাবস্টেন্সকে আমি লো টেম্পারেচার সিঙ্কের উপর রাখতে পারি, আবার আমি নন কন্ডাক্টিং মলের উপর রাখতে পারি। আমি কার্নোট ইঞ্জিনের যে কতগুলো প্রসেসের কথা বলেছি, সাইক্লিক প্রসেসের কথা বলেছি, সেই সাইক্লিক প্রসেসটা আসলে কমপ্লিট করব আমি ঠিক এভাবেই। কোনো একটা প্রসেসে হয়তো আমি এই সিলিন্ডারটাকে এখানে রাখবো, অন্য একটা প্রসেসের সিলিন্ডারটাকে আমি এখানে রাখবো, অন্য আরও একটা প্রসেসের সিলিন্ডারটাকে আমি এখানে রাখবো, আর একটা প্রসেসের সিলিন্ডারটাকে আমি এখানে রাখবো। মেনলি আমি 4টা প্রসেস আর 4টা ওয়ে ব্যাখ্যা করব এই কার্নোট ইঞ্জিনকে ডিফাইন করার জন্য। এখন আমি যেই কাজটা করব, ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট। আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমার মনে হয় এখান থেকে একটু বলে নেওয়া ভালো। সেটা কি? সেটা হচ্ছে, একটু যদি আমি এখানে যাওয়ার আগে আরও কয়েকটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করি। সেই কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে আমার দুটো প্রসেস। যেমন কার্নোট ইঞ্জিনকে ব্যাখ্যা করার জন্য আমি কতগুলো প্রসেস নিয়ে আলোচনা করব। সো সেই প্রসেসগুলো মেইনলি রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস এর কনসেপ্টটা যদি আমি জানি, তাহলে এই প্রসেসগুলো বুঝতে আমার সুবিধা হবে। যেমন একটা জিনিস কিন্তু আমি স্পষ্টত জানি, সেটা কি? সেটা হচ্ছে হিট ইঞ্জিনের উদ্দেশ্য হচ্ছে হিট থেকে ওয়ার্ক, অর্থাৎ কনভার্সন অফ হিট ইন্টু মেকানিক্যাল ওয়ার্ক, রাইট? এবং আমি এটাও জানি যে ওয়ার্ক থেকে হিটের কনভার্সনটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। ফর এক্সাম্পল, আমরা যদি একটা if we consider a hot cup of coffee, then definitely with time the temperature of the hot cup of coffee will be decreased, right? সময়ের সাথে সাথে টেম্পারেচার কমবে, কারণ এনভায়রনমেন্টে টেম্পারেচারের ফ্লো হবে হট কফি থেকে। কিন্তু কখনই কি আমি এটা দেখেছি যে রিভার্স ওয়েতে এটা সম্ভব? অর্থাৎ একটা কোল্ড কফিকে যদি কোনো রুমে রাখি, এটা কি কখনো হয় যে সেটা আরও বেশি কোল্ড হচ্ছে, সেটা হিট হারাচ্ছে? না, কেননা এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে যখন কফির টেম্পারেচার সেম হবে, তখন দেয়ার উইল বি নো হিট ফ্লো, রাইট? এটাকে আমরা হিট ইকুইলিব্রিয়াম বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে এই কনসেপ্ট দিয়েও চিন্তা করতে পারি। তার মানে হচ্ছে ওয়ার্ক থেকে হিট, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি, এটা খুব সহজ কাজ থেকে আমি হিট তৈরি করতে পারি। কিন্তু হিটকে ওয়ার্কে কনভার্ট করাটা ইজ নট দ্যাট ইজি, রাইট? অতটা সহজ না। এবং সেই কঠিন কাজটাকে সহজ করার জন্যই কিন্তু আমরা এই হিট ইঞ্জিনের কনসেপ্টটাকে নিয়ে এসেছি। সো তার মানে হচ্ছে আমি যখন ওয়ার্ক থেকে হিটে কনভার্ট করব, কাজকে যখন হিটে কনভার্ট করব, তখন কিন্তু হিটকে সাথে সাথে ওয়ার্কে কনভার্ট করা যাচ্ছে না। তার মানে হচ্ছে কনভার্সন অফ হিট ইন্টু ওয়ার্ক অর ওয়ার্ক ইন্টু হিট ইজ irreversible process, রাইট? তার মানে irreversible process মানে কি? এখান থেকে আমি দুটো টার্ম সেটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। তার মানে হচ্ছে হিট ইঞ্জিনের মেন উদ্দেশ্যই হচ্ছে এই হিট থেকে ওয়ার্কের কনভার্সনটা সম্ভব করা। অর্থাৎ ওয়ার্ক থেকে যেরকম আমি হিট পাই, হিট থেকেও যেন আমি ওয়ার্ক বা মেকানিক্যাল ওয়ার্ক পেতে পারি, এটাকে এনশিওর করাই হচ্ছে আমার হিট ইঞ্জিনের মেন উদ্দেশ্য। যেহেতু হিট থেকে ওয়ার্ক থেকে হিটের কনভার্সন আর হিট থেকে ওয়ার্কের যে কনভার্সন সেটা ইরিভার্সিবল, বাট দ্য অবজেক্টিভ অফ আওয়ার হিট ইঞ্জিন আর কার্নোট হিট ইঞ্জিন ইজ টু মেক ইট পসিবল। তার মানে হচ্ছে যেটা আগে ছিল ইরিভার্সিবল প্রসেস, সেটা এখন হবে আমার রিভার্সিবল প্রসেস। তার মানে আমি বলতে পারি যে অল প্রসেসেস ইন দ্য হিট ইঞ্জিন আর রিভার্সিবল। তার মানে আমরা সব ধরনের ইরিভার্সিবল প্রসেসকে অ্যাভয়েড করব। এখন আমি রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস শব্দগুলো বারবার বলছি। যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ডাজ ইট মিন বাই রিভার্সিবল প্রসেস। যেমন ইফ ইউ কনসিডার আ গ্যাস সিলিন্ডার containing a certain amount of gas, ফর এক্সাম্পল M1 অ্যামাউন্ট অফ গ্যাস আছে, এবং এটার যে টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম সেটা হচ্ছে P1, V1 অ্যান্ড T1, রাইট? এখন আমি কিন্তু একটা জিনিস খুবই সহজভাবে করতে পারি। যদি পিস্টনটাকে আমি উপরে তুলে দেই, তাহলে গ্যাসের ভলিউম বাড়বে। যদি গ্যাসের ভলিউম বাড়ে, তাহলে গ্যাসের প্রেশার কমবে। অ্যান্ড ডেফিনেটলি যদি গ্যাসের ভলিউম বাড়ে, প্রেশার কমে,
এই স্টেটে আসে, অর্থাৎ পিস্টনটাকে যদি আমি উপরের দিকে উঠাই তাহলে ডেফিনেটলি ভলিউমটা বেড়ে গেল, প্রেশারটা কমে গেল। সো দ্য নিউ প্রেশার ইজ P2, new volume is V2, and definitely temperature will be decreased, and the temperature of the new system is T2. তার মানে এইখান থেকে এইটার কনভার্সন আমি করেছি, অর্থাৎ এই স্টেজ থেকে আমি এই স্টেজে গিয়েছি। এখন এটা কি সম্ভব যে এই স্টেজ থেকে আমি আবার এই স্টেজে আসবো? ডেফিনেটলি সম্ভব। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি আবার এই সিলিন্ডার আবার এই পিস্টনটাকে নিচে নামিয়ে দেই, নিচে নামিয়ে যদি আমি আবার ভলিউমটাকে ভি অন করি, তাহলে অটোমেটিক্যালি প্রেশারটা পি অন হয়ে টেম্পারেচারটা টি অন হয়ে যাবে। তার মানে হচ্ছে এইখান থেকে এই প্রসেসের কনভার্সনটাও সম্ভব। অর্থাৎ আমি যে পথে এখান থেকে এখানে গিয়েছি সেই পথেই আমি চাইলে আবার এখান থেকে এখানে ফিরে আসতে পারবো। সো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস করেছি। দ্যার ইজ নো নেট হিট ফ্লো, এখানে কিন্তু হিটের কোনো ফ্লো হয়নি, রাইট? এই সিস্টেমে হিটের কোনো ফ্লো হয়নি। সো ডি কিউ মাস্ট বি ইকুয়াল টু 0, কোনো হিট ফ্লো হয়নি। সো দিস ইজ অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস। কারণ এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা হচ্ছে এমন যে ইনিশিয়াল স্টেজ থেকে যখন আমি ফাইনাল স্টেজে গিয়েছি তখন সেই একই পথ ফলো করে আমি ফাইনাল স্টেজ থেকে ইনিশিয়াল স্টেজে আসতে পারি। তার মানে আমার কোনো রকম চেঞ্জ হয়নি। এটাকে এই জন্য আমি নাম দিয়েছি রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। রিভার্সিবল। তাহলে রিভার্সিবল প্রসেস কাকে বলছে? রিভার্সিবল প্রসেস হচ্ছে আ প্রসেস হুজ ডিরেকশন ক্যান বি রিটার্ন টু ইটস ইনিশিয়াল অর অরিজিনাল পজিশন, রাইট? সো থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, যখন এই প্রসেসটা ঘটবে, অর্থাৎ এখান থেকে যখন আমি এখানে আসব, আবার এখান থেকে যখন আমি এখানে আসব, এই এন্টায়ার প্রসেসটার মধ্যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ব্যাপারটা থাকবে বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিং। অর্থাৎ আমি ইনিশিয়াল স্টেজে আমার যে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংয়ের যে টেম্পারেচার ছিল অথবা পারিপার্শ্বিক যে সার্কামফারেন্সের যে স্টেটগুলো ছিল, যখন আমি আবার প্রত্যেকটা পয়েন্ট ফলো করে এখানে আসছি, সেই ইনিশিয়াল স্টেজের সাথে কিন্তু আমার মিল থাকতে হবে, অর্থাৎ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এই ব্যাপারটা থাকতে হবে, রাইট? তার মানে হচ্ছে নো নেট ফ্লো অফ ম্যাটার অর এনার্জি আইদার অর উইথিন আ সিস্টেম অর বিটুইন দ্য সিস্টেম। কারণ এই প্রসেসটা যখন ঘটছে তখন বেসিক্যালি এনার্জির কোনো ফ্লো হচ্ছে না, অর্থাৎ হিটের কোনো ফ্লো হচ্ছে না, অথবা কোনো ম্যাটার এই সিস্টেমে ঢুকছে না, অর্থাৎ কোনো ম্যাটার এই সিস্টেম থেকে বাইরে বের হতে পারছে না, রাইট? সো এইটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেসের যে কনসেপ্ট। এবং রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল হতে পারে যেটা আমি বললাম, স্লো এক্সপ্যানশন অর কম্প্রেশন অফ আ গ্যাস। যখন আমি এখান থেকে এখানে দিয়েছি এটাকে আমি বলবো স্লো এক্সপ্যানশন। যখন আমি এখান থেকে এখানে এসেছি অর্থাৎ পিস্টনটাকে আস্তে আস্তে নিচে নামিয়েছি, এটাকে বলবো হচ্ছে স্লো কম্প্রেশন। তার মানে স্লো এক্সপ্যানশন অর কম্প্রেশন অফ আ গ্যাস ইজ অ্যান এক্সাম্পল of reversible process or reversible adiabatic process. এটা আরও এক্সাম্পল হতে পারে রিলেটিভ মোশন উইথ নো ফ্রিকশন, অর্থাৎ এমন একটা সিস্টেম, এমন একটা জায়গা যেখানে কোনো ফ্রিকশন নেই, সেই রিলেটিভ মোশনগুলোকে আমি এই রিভার্সিবল প্রসেসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। মেইনলি এই রিভার্সিবল প্রসেসগুলো কিন্তু মোস্টলি নট ন্যাচারাল। ইরিভার্সিবল প্রসেস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আমি। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ আ হট কাপ অফ কফি অ্যান্ড দ্য কফি is definitely or continuously reducing its temperature. কেন? কারণ এনভায়রনমেন্ট যার টেম্পারেচার কফির কাপের থেকে কম, সো এখান থেকে হাই টেম্পারেচার সোর্স থেকে হাই টেম্পারেচার অবজেক্ট থেকে লো টেম্পারেচার অবজেক্টের দিকে হিট ফ্লো হবে, রাইট? এটা হচ্ছে ন্যাচারাল অর স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু কখনো কি দেখেছো তুমি যে হিটটা এই কফির কাপটা হারিয়েছে সেটা আবার ব্যাক করে এই হট কফিতে পরিণত হতে পারবে? সেটা কখনোই সম্ভব না। তার মানে এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস, অ্যান্ড ইরিভার্সিবল প্রসেসেস আর ন্যাচারাল প্রসেস or we can say the spontaneous process, right? ডিফিউশন, অর্থাৎ ডিফিউশনের যে কনসেপ্ট আমরা জানি ফিজিক্সে, সেটাও একটা ইরিভার্সিবল প্রসেস। আর রিলেটিভ মোশন উইথ ফ্রিকশন, যদি রিলেটিভ মোশন উইদাউট ফ্রিকশন হয় একটা রিভার্সিবল প্রসেস, তাহলে রিলেটিভ মোশন উইথ ফ্রিকশন হচ্ছে আমার ইরিভার্সিবল প্রসেস। এখন যেহেতু হিট ইঞ্জিনের উদ্দেশ্যই হচ্ছে
এই ওয়ার্ক থেকে হিট আর হিট থেকে ওয়ার্ক এটাকে পসিবল করা, তার মানে হিট ইঞ্জিনে আমরা কনসিডার করব হচ্ছে রিভার্সিবল প্রসেস নিয়ে। হিট ইঞ্জিনের ক্ষেত্রে কোনো ধরনের ইরিভার্সিবল প্রসেস আমরা কনসিডারেশনে আনবো না। This is very important statement. All processes in the heat engine must be reversible, right? এখন আমরা দেখব যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে কতগুলো প্রসেস আছে এবং সেই প্রসেসগুলো কিভাবে আমরা গ্রাফিক্যালি এবং অ্যানালাইটিক্যালি আর ম্যাথমেটিক্যালি ডিল করতে পারি। সো লেটস গেট স্টার্টেড অ্যাবাউট দ্য প্রসেস অফ দ্য হিট ইঞ্জিন। তোমাকে সে আগের পেজটাতে ফিরে যেতে হবে। সরি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কার্নোট ইঞ্জিনের যে ডিফারেন্ট পার্ট। আমরা শুরুতে যাই হচ্ছে সিলিন্ডার দ্যাট কন্টেন্স অ্যান আইডিয়াল গ্যাস, রাইট? প্রথম স্টেজ হচ্ছে, অর্থাৎ কার্নোট ইঞ্জিন যে আইডিয়ালাইজড আর হাইপোথেটিক্যাল ইঞ্জিন যেভাবে কাজ করবে অথবা কাজ করে, কার্নোট বললেন যে প্রথমেই উই হ্যাভ টু প্লেস দ্য সিলিন্ডার ইনটু দ্য হাই টেম্পারেচার রিজার্ভার, এবং শর্ত হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার আর হিট সোর্স যেই টেম্পারেচারে আছে আমার গ্যাসটাকে সেই একই টেম্পারেচারে রাখতে হবে। অর্থাৎ এটা যদি TH টেম্পারেচারে থাকে, হাই টেম্পারেচার হিট সোর্স আর হট রিজার্ভার, তাহলে আমাকে এই সিলিন্ডারের যে গ্যাস সেই গ্যাসের টেম্পারেচারটাকেও TH এ রাখতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, রাইট? সো I request you to listen to me very carefully because this is a very important concept and much critical concept. So if you are not concentrated on the lecture, so I request you to be very attentive. So first we are going to place the cylinder into the hot reservoir, এবং কন্ডিশন হচ্ছে সিলিন্ডার যেটা আছে এই সিলিন্ডারের যে গ্যাস সেই গ্যাসটাকেও আমি TH টেম্পারেচারে রাখবো। তাহলে আমি প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ড্র করছি, যদি আমি ড্রয়িংয়ে খুব বেশি ভালো না। এটা হচ্ছে আমার সেই সিলিন্ডার যার ভেতরে গ্যাস আছে, অ্যান্ড ডেফিনেটলি এই গ্যাসের টেম্পারেচার হচ্ছে TH। এটা হচ্ছে আমার কার্নোট ইঞ্জিনের কন্ডিশন, অর্থাৎ সিলিন্ডারের যে গ্যাস সেই গ্যাসের টেম্পারেচার অ্যান্ড হিট সোর্স আর হট রিজার্ভারের যে টেম্পারেচার সে দুটো টেম্পারেচার সেম হতে হবে। এখন যদি সেম হয় তার মানে হচ্ছে এখান থেকে কোনো হিট এখানে ফ্লো করবে না, অথবা এখান থেকে কোনো হিট এখানে ফ্লো করবে না, রাইট? এখানে আমার একটা পিস্টন থাকবে, যে পিস্টনটাকে আমি উপরে নিচে নিয়ে ডেফিনেটলি এটা টেম্পারেচার বাড়াতে পারি অথবা কমাতে পারি। কারণ কন্ডিশনই হচ্ছে আমি যদি এই পিস্টনটাকে নিচে নামিয়ে দিই, ভলিউমকে কমিয়ে দিই, তাহলে একটু আগে আমরা খেয়াল করেছি যদি ভলিউমকে কমিয়ে দিই তাহলে টেম্পারেচার বাড়বে, যদি ভলিউমকে বাড়িয়ে দিই তাহলে টেম্পারেচার কমবে, রাইট? এখন হিট ইঞ্জিনের মেইন কনসেপ্টই হচ্ছে যে হিট ইঞ্জিনটা হাই টেম্পারেচার হিট সোর্স থেকে QH পরিমাণ হিট নিয়ে নেবে এবং সেই হিট দিয়ে QH পরিমাণ হিট দিয়ে সে কাজ করবে, এবং বাকি হিটের যে বাকি অংশ সেটাকে সে ডেফিনেটলি লো টেম্পারেচার সিঙ্কে দিয়ে দেবে, অনেকটা কনজারভেশন অফ এনার্জির মতো, রাইট? যে একটা অংশ এই কাজে লাগলো আর একটা অংশ আমার অন্য কাজে লাগলো। এখন মেন উদ্দেশ্যই হচ্ছে আমার যে এখন এই যে আমার গ্যাস সিলিন্ডারটা আছে সেই গ্যাস সিলিন্ডার, অর্থাৎ এটাই তো হিট ইঞ্জিনের মেইন পার্ট, তাই না? গ্যাস সিলিন্ডার এটা এই হিট সোর্স থেকে QH পরিমাণ হিট, এখান থেকে QH পরিমাণ হিট নিয়ে নেবে। QH is transferred from heat source to the gas at temperature TH. বাট এইখান থেকে যদি আমি হিট এখানে দেই ডেফিনেটলি এখানকার টেম্পারেচার বাড়বে, কিন্তু কন্ডিশন হচ্ছে এখানকার টেম্পারেচার বাড়ানো যাবে না। অর্থাৎ কার্নোট ইঞ্জিনের কন্ডিশন হচ্ছে যে
সিলিন্ডারের যে গ্যাস, সেই গ্যাস হাই টেম্পারেচার হিট সোর্স থেকে হিট নিয়ে নেবে, কিন্তু কোনো রকম টেম্পারেচার বাড়বে না। অর্থাৎ দ্য গ্যাস সিলিন্ডার অর দ্য গ্যাস সিস্টেম হ্যাজ টু কিপ ইটস টেম্পারেচার ফিক্সড টিএইচ। তাহলে এটা কী করতে হবে? আমার কন্ডিশন হচ্ছে, যদি আমি এখান থেকে কিউএইচ পরিমাণ হিট এখানে নেই এবং আমি যদি এটা চাই যে আমাকে টিএইচ মেনটেন করতে হবে, ডেফিনেটলি আমার এই ভলিউমটাকে বাড়াতে হবে, পিস্টনটাকে উপরে তুলে ভলিউমটাকে বাড়াতে হবে, রাইট? ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে ধরো আমি প্রচণ্ড শীতের দিনে গোসল করতে চাচ্ছি, আমি পানি গরম করে ঠান্ডা পানিতে মিক্সড করব, অথবা একটা টেম্পারেচার আছে, আমার পানির একটা টেম্পারেচার আছে। এখন আমি চাচ্ছি যে আমি গরম পানি দেব, গরম পানি দিলে ডেফিনেটলি এটা টেম্পারেচার বাড়ার কথা, কিন্তু আমি চাচ্ছি গরম পানি আমি দেবো, বাট এটা টেম্পারেচার বাড়াবো না। যেখানে পানি দিচ্ছি, অর্থাৎ বালতির পানির মধ্যে আমি গরম পানি ঢালছি, কিন্তু বালতির পানির টেম্পারেচার বাড়াবো না। তখন কী করতে হবে আমাকে? ডেফিনেটলি পানির ভলিউম বাড়াতে হবে, অর্থাৎ ট্যাপ থেকে পানি ছেড়ে রাখতে হবে আমাকে, একটা রেশিও আমাকে মেনটেন করতে হবে। ঠিক অনেকটা এরকমই, যদি আমি এখান থেকে কিউএইচ পরিমাণ হিট এই সিস্টেমে নেই, ডেফিনেটলি এটা টেম্পারেচার বাড়ার কথা, কিন্তু যদি আমি এটা টেম্পারেচার না বাড়াতে চাই, আমাকে পিস্টনটাকে উপরে তুলে ভলিউম বাড়াতে হবে, রাইট? তার মানে আমি এই যে স্টেজটা আছে, কিউএইচ পরিমাণ হিট দেওয়ার আগের এই স্টেজটাকে আমি স্টেজ 1 বলি, অথবা পয়েন্ট এ বলি। আমার পয়েন্ট এ, এটা হচ্ছে আমার পয়েন্ট এ, এবং এই পয়েন্টের প্রেশার ধরে নেই P1, ভলিউম ধরে নেই V1, অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার TH, রাইট? এটা হচ্ছে এই স্টেজ, যখন কোনো হিট আমি নেইনি। এখন হচ্ছে কিউএইচ পরিমাণ হিট নিয়ে এটা টেম্পারেচার ফিক্সড রাখবো। তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে? পিস্টনটাকে উপরে তুলতে হবে, এই পিস্টনটাকে আমাকে উপরে তুলতে হবে। উপরে তোলা হয়তো আমাকে পিস্টনটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে কোন পজিশনে যাচ্ছি? আমি নতুন একটা পজিশনে যাচ্ছি। ধরলাম এটা হচ্ছে আমার স্টেজ বি, অর্থাৎ এটা হচ্ছে গ্যাসের ভলিউম আমি বাড়িয়ে দিয়েছি, গ্যাসের ভলিউম এই পর্যন্ত হয়েছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পিস্টন, রাইট? সো এটা হচ্ছে আমার পয়েন্ট বি। অর্থাৎ এই সিলিন্ডার গ্যাসটা যখন এখান থেকে কিউএইচ পরিমাণ হিট নিয়ে নিল, তখন সে অন্য একটা স্টেজে গেল, যে স্টেজের প্রেশারটা কমে গেছে, P2 হয়ে গেছে, ভলিউমটা বেড়ে V2 হয়েছে, অ্যান্ড টেম্পারেচারটা ফিক্সড আছে টিএইচে। তাহলে এটা হচ্ছে আমার পয়েন্ট বি। তার মানে আমি এখানে কি করেছি? আমি গ্যাসটাকে এক্সপ্যান্ড করেছি যখন টেম্পারেচারটা ফিক্সড, অর্থাৎ এখানে কোনো টেম্পারেচারের চেঞ্জ হয়নি। ডিটি ইজ ইকুয়াল টু 0, এ ধরনের চেঞ্জকে অথবা এই ধরনের প্রসেসকে আমি কি বলি? এটা হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস। যেহেতু আমি এক্সপ্যানশন করেছি, তার মানে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন করেছি, রাইট? তার মানে এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন, যেখানে ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আমি গ্যাস, তার মানে যদি আমি জানি যে যদি আমি কোনো গ্যাসকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করি, যে কাজ হয় সেটা হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক, এবং আমার ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ, রাইট? পজিটিভ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য সিস্টেম, রাইট? যদি আমি আইসোথার্মালি এক্সপ্যান্ড না করি, আইসোথার্মাল কম্প্রেশন করি, তার মানে ওয়ার্ক হ্যাজ বিন ডান অন দ্য সিস্টেম, সেক্ষেত্রে ওয়ার্ক ডান হবে আমার নেগেটিভ। এই সব কিছু কিন্তু আমরা পড়েছি, খুব ভালো করে পড়েছি, রাইট? মানে এখানে আমি কি করেছি? এখানে হচ্ছে QH is transferred from source to the gas at temperature TH, so piston has to be moved in upward direction to increase volume so that gas can maintain a temperature TH, রাইট? এই কাজটা আমি এখানে করেছি। এখন আমি স্টেজ এ থেকে স্টেজ বিতে গিয়েছি, এই একই সাথে আমি স্টেজ এ থেকে যে স্টেজ বিতে গেলাম, এটা গ্রাফিক্যালিও ডিনোট করে রাখবো, আমি গ্রাফিক্যালিও এটাকে ঠিক করে রাখবো। যদি গ্রাফিক্যালি আমি দেখাই, তাহলে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার, এদিকে আমি প্রেশার রাখি, এদিকে আমি ভলিউম রাখি। আমি ধরলাম আমার যে স্টেজ এ ছিল, সেই স্টেজটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্টেজ এ, যখন প্রেশার ছিল P1, ভলিউম ছিল V1, অ্যান্ড টেম্পারেচার ছিল TH। এখান থেকে আমি আইসোথার্মাল এক্সপ্যান্ড করে আমি একটা পয়েন্টে এসেছি, যে পয়েন্টের প্রেশার কমে গেছে, ভলিউম বেড়ে গেছে, টেম্পারেচার ফিক্সড আছে। আইসোথার্মাল এক্সপ্যানশনের কার্ভটা আমার এই রকম হয়। তাহলে আমি এখানে এসেছি, অ্যান্ড এখানে
পুরো প্রসেসটার মধ্যে ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং এই টেম্পারেচারটা ছিল আমার টিএইচ। তাহলে আমি নতুন একটা পয়েন্ট পেয়েছি বি, যে পয়েন্টের প্রেশার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2 অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার টিএইচ, এবং এখানে ওয়ার্ক ডান হচ্ছে আমার পজিটিভ, রাইট? এবং এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন কার্ভ, রাইট? ওকে, এটা এখানে রাখলাম। এখন আমি সেকেন্ড স্টেপে যাব অথবা সেকেন্ড প্রসেসে যাব। হিট ইঞ্জিনের, কার্নোট ইঞ্জিনের সেকেন্ড স্টেপ হচ্ছে এইটাকে, অর্থাৎ এই স্টেজটাকে, গ্যাসের এই স্টেজটাকে, সিলিন্ডারকে, গ্যাস সিলিন্ডারটাকে আমি এখন নন কন্ডাক্টিং ইনসুলেটেড যে ওয়াল আছে আমি সেখানে রাখবো। তাহলে আমি এই সিস্টেমটাকে এখানে রাখলাম। নন কন্ডাক্টিং যে ইনসুলেটেড ওয়াল আছে সেই নন কন্ডাক্টিং ইনসুলেটেড ওয়ালে আমি এটাকে রাখলাম। এই পর্যন্ত গ্যাস আছে এবং ডেফিনেটলি এটা হচ্ছে আমার পয়েন্ট বি, রাইট? এবং এটার যে প্যারামিটারগুলো সেটা হচ্ছে আমার P2, V2 অ্যান্ড TH। এই স্টেজে আমি যেটা করব সেটা হচ্ছে এই স্টেজে, এবং এটার টেম্পারেচার হচ্ছে TH, এই স্টেজের কাজই হচ্ছে, এটা যেহেতু নন কন্ডাক্টিং, যদিও আমি বলেছি যে সিলিন্ডারের যে লোয়ার পোর্শন অর্থাৎ নিচের যে সারফেস সেটা হচ্ছে কন্ডাক্টিং, কিন্তু এইটা তো আমার ওয়াল তো নন কন্ডাক্টিং, তার মানে হিটের কোনো ফ্লো সম্ভব না। তাহলে এখনকার স্টেজের কাজ হচ্ছে এই টেম্পারেচার THটাকে কমিয়ে যে লো টেম্পারেচার সিঙ্ক আছে, অর্থাৎ লো টেম্পারেচার অর কোল্ড রিজার্ভয়ের যে টেম্পারেচার TL, এই TL এ নিয়ে আসা, অর্থাৎ THকে কমিয়ে TL এ নিয়ে আসা। এটা একটা পিস্টন আছে। এখন যদি আমি THকে কমিয়ে TL এ নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এটার ভলিউমকে আরও বাড়াতে হবে। পিস্টনটাকে যদি আমি আরও উপরে তুলে দিই তার মানে হচ্ছে আমার যে গ্যাসের যে ভলিউম সেটা বেড়ে গেল। গ্যাসের ভলিউম যদি বেড়ে যায় তার মানে হচ্ছে প্রেশার কমে গেল। প্রেশার যদি আমার কমে যায় তার মানে আমার টেম্পারেচারও এখানে কমে যাবে ডেফিনেটলি, রাইট? ফাইন। সো এখন আমাকে এই THকে এই সব কিছু ফিক্সড রেখে, অর্থাৎ কোনো রকম হিটের ফ্লো না দিয়েই আমি টেম্পারেচার THকে কমিয়ে TL করছি। তার মানে এটাকে আমার আবার পিস্টনটাকে উপরে তুলতে হবে, রাইট? পিস্টনটাকে উপরে তুলে আমি নতুন আরও একটা স্টেজে আসলাম। ধরলাম এটা হচ্ছে আমার সেই নিউ স্টেজ। এখানে আমি গ্যাসের ভলিউমটাকে আরও বাড়িয়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পিস্টন। তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট সি, যে সি পয়েন্টের প্রেশার হচ্ছে আমার আরও কমে গেল P3, এটার ভলিউম আরও গেল V3 অ্যান্ড টেম্পারেচার হয়ে গেল আমার TL, কারণ এই THকে কমিয়ে আমি টেম্পারেচার করেছি TL। তার মানে হচ্ছে এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়েছে। সো DT ইজ নট ইকুয়াল টু 0, এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, বাট এখানে কোনো রকম হিটের ফ্লো হয়নি, তার মানে DQ ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এবং এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা এমন করেছি যে গ্যাসকে এক্সপ্যান্ড করে আমি এই সিস্টেমটা করেছি। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, রাইট? এটা ছিল আইসোথার্মাল এক্সপ্যানশন, এটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন। যেহেতু এক্সপ্যান্ড করেছি আমি গ্যাসকে, তার মানে এখানেও আমার ওয়ার্ক ডান হবে পজিটিভ, রাইট? ওয়ার্ক ডান হবে পজিটিভ। এখন P3, V3 এবং TL, এটা হচ্ছে আমার নতুন স্টেজ। নতুন স্টেজটাকে আমি নিয়ে আসি। এটা হচ্ছে আমার আইসোথার্মাল যে কম্প্রেশন কার্ভ, এটা হচ্ছে আমার পয়েন্ট সি হচ্ছে P3, V3 অ্যান্ড TL, এবং এখানে আমার DQ ইজ ইকুয়াল টু 0, এবং এই প্রসেসটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, রাইট? অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান এখানেও পজিটিভ। ওকে, এখন পরবর্তী যে স্টেজ অর্থাৎ পরবর্তী যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে এখানে আমি কেন TL করলাম? কারণ TLটা করেছি আমি শুধুমাত্র যে আমার কোল্ড রিজার্ভার যেটা আছে, অর্থাৎ লো টেম্পারেচার সিং যেটা আছে TL, এই TL এর সমান করেছি। এখন আমার এই গ্যাস সিলিন্ডারটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোল্ড রিজার্ভারের উপরে রাখতে হবে। তাহলে আমি এটাকে কোল্ড রিজার্ভারের উপরে রাখি, এই সেম জিনিসটা আমি এখানে ড্র করতেছি, রাইট? এটা হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার, এটা হচ্ছে আমার কন্ডিশন আর পয়েন্ট নাম্বার সি হচ্ছে P3, V3 অ্যান্ড TL, কারণ এই জিনিসটাকে আমি এখানে রেখেছি।
এখন যেই কাজটা আমাকে করতে হবে এখন যেই কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি জানি হিট ইঞ্জিন কী কাজ করে। হিট ইঞ্জিন হচ্ছে এই হট রিজার্ভার থেকে হিট নিয়ে কোল্ড রিজার্ভার এসে ছেড়ে দেয়। তার মানে যে কিউএইচ পরিমাণ হিট নিয়েছিল তার একটা অংশ দিয়ে কাজ করবে, বাকি অংশ সে কী করবে, বাকি অংশ এই লো টেম্পারেচার সিঙ্কে সে দিয়ে দেবে। তার মানে এখন এই সিস্টেম অর্থাৎ এই সিলিন্ডারের যে গ্যাস, সেই গ্যাসের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার অথবা সেই সিস্টেম থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট, আমি বলবো কিউএল পরিমাণ হিট এই সিস্টেমে দিয়ে দেবে। তার মানে এখান থেকে কিউএল পরিমাণ হিট সে লো টেম্পারেচার সিঙ্কে দিয়ে দিয়েছে। কিন্তু কন্ডিশন হচ্ছে যখন সে এইখান থেকে কিউএল পরিমাণ হিট এই লো টেম্পারেচার সিঙ্কে দিয়ে দেবে, তখন এই সিস্টেমের যেখানে এটার টেম্পারেচার হচ্ছে টিএল, সেই টেম্পারেচারের কোনো চেঞ্জ হতে পারবে না, রাইট? সেই টেম্পারেচারের কোনো চেঞ্জ কিন্তু হতে পারবে না। তার মানে যদি আমি এখান থেকে হিট এই সিস্টেমে দিয়ে দেই উইদাউট চেঞ্জ ইন এনি টেম্পারেচার, আই হ্যাভ টু পুল ডাউন দ্য পিস্টন। আমাকে পিস্টনের ভলিউমটা কমাতে হবে, রাইট? কমাতে হবে। যেরকম একটু আগে আমি হট ওয়াটার এক্সাম্পল দিলাম, গোসল করার ক্ষেত্রে যেটা আমরা করি, ঠিক রিভার্স প্রসেস এটা, রাইট? যদি আমি এটা এখান থেকে হিট কমিয়ে ফেলি, হিট দিয়ে দিই এখানে, কিন্তু আমি এমনভাবে দিয়ে দিব যেটা টেম্পারেচার টিএল ছিল এটা টিএলই রাখবো, তার মানে আমি এটার ভলিউমকে কমাতে হবে, তার মানে এক্ষেত্রে আমি ভলিউমটাকে কমাবো। অর্থাৎ এখন আমি কম্প্রেশনে যাচ্ছি, রাইট? কম্প্রেশনে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি যে নতুন যেই সিস্টেমটা পেলাম, অর্থাৎ এখান থেকে হিট দিয়ে দেওয়ার পর আমার গ্যাস সিলিন্ডারের যে সিস্টেম হবে তার ভলিউম কমে যাবে। ভলিউম হচ্ছে আমার ফর এক্সাম্পল এখানে আসলো, তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট ডি, রাইট? পয়েন্ট ডি হচ্ছে আমার P4 V4 অ্যান্ড TL, P4 V4 অ্যান্ড TL। ডেফিনেটলি এখানকার যে প্রেশার ছিল এখনকার প্রেশার থেকে কম ছিল, অর্থাৎ আমি যেখানে গিয়েছি ডি পয়েন্টে তার ভলিউমটা ডেফিনেটলি কমেছে, প্রেশারটা কিন্তু বেড়েছে, রাইট? তার মানে এখানে আমি যেটা করেছি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, এখানে কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হয়নি, ডিটি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন, রাইট? আইসোথার্মাল কম্প্রেশন। অ্যান্ড আমি জানি যখন আইসোথার্মাল কম্প্রেশন হয় তখন আমার ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ, সো work done is negative, right? So what do you mean by negative work done? Negative work done means the work has been done on the system. If the work done is positive, that means work has been done by the system. এখন এখানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। সো এটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন। এটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন। আমি লিখে রাখতে পারি এটাকে অ্যাডিয়াব্যাটিক, আগেরটা এক্সপ্যানশন, এখানে এক্সপ্যান্ড করেছি। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই এখানে, তার মানে এটা হচ্ছে আমার একটা আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন। এই পুরো প্রসেসের মধ্যে ডিটি ইজ ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে আমার পয়েন্ট ডি। তাহলে পয়েন্ট ডি হচ্ছে আমার P4 V4 অ্যান্ড TL, রাইট? ভেরি ইন্টারেস্টিং। এখন এটাকে সরিয়ে রাখলাম। এখন আমার মেইন কাজ হচ্ছে আমি পয়েন্ট ডি যেটা পেলাম, অর্থাৎ এই যে সিস্টেমটা আমি পেয়েছি, এইটাকে আবার আমি স্ট্যান্ডের উপর রাখবো, রাইট? সো এই পয়েন্ট ডিটাকে আমি স্ট্যান্ডের উপর রাখি, ঠিক এরকম করে আমি স্ট্যান্ডের উপর রাখি। ভলিউম হচ্ছে এটা হচ্ছে আমার পয়েন্ট ডি, রাইট? পয়েন্ট ডি মানে হচ্ছে P4 V4 অ্যান্ড TL, দেখো একটা জিনিস কিন্তু স্পষ্ট, তো আমি এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে এখানে, লাস্ট অবজেক্টিভ ইজ টু গো টু দিস পয়েন্ট এ, রাইট? তার মানে কী করতে হবে, আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তার মানে আমাকে আওয়ার পূর্বের অবস্থায় যেতে হলে সিস্টেমের প্রেশারকে আনতে হবে P অনে, ভলিউমকে V অনে, অ্যান্ড টেম্পারেচার হচ্ছে TH এ। অর্থাৎ এইখানে আমার টেম্পারেচার হচ্ছে TL, যেখানে TL ইজ মাচ লেস দেন TH। তার মানে এই পিস্টনটাকে আমাকে আরও নিচে নামিয়ে ভলিউমটাকে আরও কমিয়ে টেম্পারেচারকে বাড়িয়ে TH করতে হবে, রাইট?
তার মানে এটাকে আমার পিস্টনটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করতে হবে। এখান থেকে আমি নতুন যে সিস্টেমটা পাবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি একদম ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সিলিন্ডারটার টেম্পারেচার বা যে অন্যান্য জিনিস সেই স্টেজে আমাকে যেতে হচ্ছে, রাইট? আমাকে সেই আগের জায়গায় যেতে হচ্ছে। আমি সিলিন্ডারটাকে এখানে সিলিন্ডার এগুলো কমে দিতে হবে, একদম আমি আগের জায়গায় চলে গেছি। অর্থাৎ এটা যেহেতু হচ্ছে নন কন্ডাক্টিং, সুতরাং আমাকে যদি টেম্পারেচার বাড়াতে হয় ডেফিনেটলি আমাকে সিলিন্ডারের যে পিস্টন আছে পিস্টনটাকে নিচে নামাতে হবে। তার মানে এটা হচ্ছে আমার P1 V1 অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার TH, এটা হচ্ছে আমার পয়েন্ট A, রাইট? তার মানে আমি একটা সাইক্লিক প্রসেসে আসছি। তার মানে এইখান থেকে আমি ভলিউমটাকে কমিয়ে দিয়েছি, যেখানে আমার DQ কোনো রকম হিট ফ্লো হয়নি। তার মানে হচ্ছে এটা আমার অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন, রাইট? এটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন, অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন, যেখানে ওয়ার্ক ডান ইজ ডেফিনেটলি নেগেটিভ। সো নেগেটিভ ওয়ার্ক, কারণ ওয়ার্ক হ্যাজ বিন ডান এগেইন অন দ্য সিস্টেম, রাইট? ওকে ফাইন, চমৎকার। সো আমি এখান থেকে চলে গিয়েছি কোথায়? এখান থেকে চলে গিয়েছি আমি আবার এইখানে চলে গিয়েছি আমি। খুব বেশি ভালো হয়নি চিত্রটা, তুমি ড্র করার সময় ডেফিনেটলি আর একটু সুন্দর করে ড্র করবে। তার মানে শুরু করেছিলাম আমি এই পথ দিয়ে, এখান থেকে এখানে গিয়েছি, এখান থেকে এখানে গিয়েছি, এখান থেকে এখানে গিয়েছি। যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনটা মেনটেন করি, সো আবার এখানে আসার পর সে আবার এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তার মানে হচ্ছে বারবার এই চক্রটা বা সাইকেলটার রিপিটেশন হবে। এইভাবেই কিন্তু সাইক্লিক প্রসেসের মাধ্যমে একটা কার্নোট ইঞ্জিন আর হিট ইঞ্জিন কিন্তু কাজ করছে, রাইট? সাদি কার্নোট হচ্ছে সর্বপ্রথম এই প্রসেসটার কথা বলেছিলেন। তাহলে এখানে তুমি দেখো যে এইটা হচ্ছে একটা রিভার্সিবল আইসোথার্মাল এক্সপ্যানশন, এটা হচ্ছে আমার রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, এটা হচ্ছে আমার রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন, এটা হচ্ছে আমার রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন। তার মানে হচ্ছে কার্নোট সাইকেল যেটা মেনটেন করে হচ্ছে দুইটা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস অ্যান্ড দুইটা রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। চারটা প্রসেসের মধ্যে দুইটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালের মধ্যে একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন এবং আরেকটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, রাইট? দুইটা রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেসের মধ্যে একটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, একটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন। অ্যান্ড ডেফিনেটলি অল প্রসেসেস আর রিভার্সিবল। কেন? কারণ হচ্ছে হিট ইঞ্জিনের মেন উদ্দেশ্যই হচ্ছে হিটকে ওয়ার্কে কনভার্ট করা, যেটা হচ্ছে মেইনলি ছিল ইরিভার্সিবল, বাট দ্য অবজেক্টিভ অফ হিট ইঞ্জিন ইজ টু মেক ইট পসিবল। দ্যাট মিনস উই হ্যাভ টু কনসিডার দ্য প্রসেস দ্যাট অল আর রিভার্সিবল, রাইট? এইটাই হচ্ছে আমার মেইনলি হিট ইঞ্জিনের যে পিভি ডায়াগ্রাম সেটা, এবং এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এইভাবে এই প্রসেসগুলো করেছি। এখন আমার মেন উদ্দেশ্যই হচ্ছে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা। যেমন হচ্ছে এখান থেকে আমি বলছি এখানে ওয়ার্ক ডান পজিটিভ, এখানে ওয়ার্ক ডান পজিটিভ, ওয়ার্ক ডান ইজ নেগেটিভ হিয়ার অ্যান্ড ওয়ার্ক ডান ইজ এগেইন নেগেটিভ হিয়ার। So what is the net work done, right? So what is the net work done? What is the net work done? A very big question mark, right? আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, টু বি ভেরি অনেস্ট, আমি এই প্রসেসটা টোটালি বুঝি নাই তখন। এটা হতে পারে তখন হয়তো বোঝার চেষ্টাই করিনি, বাট এখন আমি তোমাকে যে ওয়েতে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আই থিঙ্ক ইট ওয়াজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। সো তুমি যদি এটা বুঝে থাকো ইউর লাকি, যদি না বুঝে থাকো তাহলে ডেফিনেটলি তুমি বারবার চেষ্টা করবে, এবং তোমার যে ফ্রেন্ড এটা খুব ভালো মতো বুঝেছে তার কাছ থেকে তুমি এটা বুঝে নেবে, আমি আশা করছি। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য নেট ওয়ার্ক ডান ডিউরিং দিস সাইক্লিক প্রসেস, রাইট? এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কতটুকু কাজ হয়েছে। ডেফিনেটলি আমি কীভাবে কাজ বা ওয়ার্ক ডানের ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা খুব ভালোভাবেই শিখেছি। এখন আমি যেটা করব, একটু ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওয়ার্ক ডানের ক্যালকুলেশনটা আমরা করতে পারি। ওকে,
সো প্রথমেই হচ্ছে আমি যেটা ক্যালকুলেট করব ওয়ার্ক ডান বিটুইন দ্য স্টেজ ওয়ান বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি, অর্থাৎ হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ইফ দ্য সিস্টেম গোজ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। তার মানে হচ্ছে ওয়ার্ক ডান ফর এ টু বি, রাইট? এবং আমি জানি ওয়ার্ক ডানের যে ডেফিনেশন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি। আমি বিস্তারিততে যাচ্ছি না। পিডিভি, যেখানে তুমি দেখো যে V1 থেকে আমি V2-তে গিয়েছি। সো ইনিশিয়াল স্টেজ ওয়াজ V1, ফাইনাল ভলিউম ইজ V2, দিস ইজ ক্যাপিটাল V, রাইট? অ্যান্ড ডেফিনেটলি আমি জানি যে পিভি ইজ ইকাল টু হচ্ছে এনআরটি, পিভি ইজ ইকাল টু হচ্ছে এনআরটি। তার মানে পির পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমি, যদি আমি এন মোল অফ গ্যাস নিয়ে কনসিডার করি, সো এনআর, এটা টেম্পারেচার ছিল TH, ডিভাইডেড বাই হচ্ছে আমার ভি ইন্টু হচ্ছে ডিভি, সো V1 টু V2, রাইট? এবং এটার ক্ষেত্রে আমি জানি ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট হবে NRTH হচ্ছে কনস্ট্যান্ট, সো NRTH কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশন অফ dV বাই V হচ্ছে ln আর লগ ন্যাচারাল অফ V, সো ln V2 বাই V1, রাইট? এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট এ টু বি, এটার জন্য যে ওয়ার্ক ডান হয়েছে। এখন আমি দেখব হচ্ছে ওয়ার্ক ডান ফর বি টু সি। সো দ্য ওয়ার্ক ডান ফ্রম বি টু সি, ডেফিনেটলি এটা ওয়ার্ক ডান হবে আমার পজিটিভ। এবং এবং এইটা ছিল আমার, এটা কি ছিল আমার, এখানেও কিন্তু আমার ইন্টিগ্রেশন অফ পি ডিভি যখন হচ্ছে V2 থেকে V3-তে গেছি, কিন্তু এখন আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ এটা ছিল আমার আইসোথার্মাল প্রসেস, এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইউনো দ্য ওয়ার্ক ডান ক্যান বি রিটেন, এটা 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 আমি জানি না তুমি হোমওয়ার্ক এটা করেছো কি না। এটার ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর ইন্টু হচ্ছে যে সিস্টেমে ছিলাম ইনিশিয়াল সিস্টেমের টেম্পারেচার মাইনাস ফাইনাল সিস্টেমের টেম্পারেচার ডিভাইডেড বাই রেশিও যেটা ছিল সিপি এবং সিভি এর সেই গ্যামা -1। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। অ্যান্ড TH যেহেতু পজিটিভ অ্যান্ড গ্রেটার দ্যান TL, সুতরাং এই পুরো কনসেপ্টটাই হচ্ছে আমার পজিটিভ। সো ওয়ার্ক ডান এখানেও আমার পজিটিভ ওয়ার্ক ডান, কারণ গামা হচ্ছে একের চেয়ে বড়। সো ওয়ার্ক ডান এই ক্ষেত্রে আমার পজিটিভ, রাইট? এখন আমি দেখব হচ্ছে ফ্রম পয়েন্ট সি টু ডি। সো দ্য ওয়ার্ক ডান ফ্রম সি টু ডি, যেটা হচ্ছে আমার এগেইন আইসোথার্মাল কম্প্রেশন, রাইট? এটার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন অফ পি ডিভি যখন আমি V3 থেকে V4-এ গিয়েছি অ্যাট টেম্পারেচার TH, রাইট? এখানেও কোনো টেম্পারেচারের চেঞ্জ হয়নি, সরি, অ্যাট টেম্পারেচার TL, রাইট? এটা হোল প্রসেসের টেম্পারেচার ছিল TL। তার মানে এখানে যেটা হবে, যদি আমি এইটার মতো চিন্তা করে থাকি, তাহলে আমার হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ N আর TL ডিভাইডেড বাই V dV V3 টু V4 ইজ ইকুয়াল টু হবে আমার N আর TL লগ ন্যাচারাল V4 বাই V3। একটু যদি কনসিডার করি, সো লগ ন্যাচারাল V4 মাইনাস লগ ন্যাচারাল V3, ডেফিনেটলি V4 V3-র চেয়ে ছোটো, তার মানে এই টোটাল জিনিসটাই নেগেটিভ হয়ে যাবে, রাইট? তার মানে এটাকে যদি আমি এভাবে লিখি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার নেগেটিভ NRTL ln অফ V3 বাই V4, রাইট? এটাকে আমরা লন ln বলি, অনেক সময় লন বলি, লগ ন্যাচারাল বলি, রাইট? যদিও যখন আমরা লন বলবো তখন ব্যাপারটা কিন্তু একটু হলেও ভুল পথে বলা হয়, সুতরাং আমরা ln বলার চেষ্টা করব। লন বললেও যে কোনো প্রবলেম তা না, রাইট? এটা হচ্ছে আমার মেইনলি নেগেটিভ ওয়ার্ক কেন? কারণ V4 আর V3-র মধ্যে V3 হচ্ছে বড়, রাইট? সো আলটিমেটলি এটা একটা নেগেটিভ টার্ম চলে আসবে। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ফর C টু D। সো নাও দ্য ওয়ার্ক ডান ফর D টু A, D থেকে A-তে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের জন্য এটা হচ্ছে আমার PDV, যেখানে V4 থেকে V1-এ গিয়েছি। এখানেও কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়েছে, TL থেকে TH হয়েছে, সুতরাং এটার সূত্র হবে R TL, অর্থাৎ যেখানে ছিলাম মাইনাস যেখানে আমি গিয়েছি TH ডিভাইডেড বাই গ্যামা -1।
If you look at very carefully, RTH minus TL over gamma minus 1, RTL minus TH over gamma minus 1, these two are equal to each other but with opposite sign, right? তার মানে হচ্ছে এই work done and এই work done equal but opposite sign, তার মানে হচ্ছে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডান যে দুটো যোগ করবো আমি সেটা হবে এইটা এবং এটার যোগফল। এটা যেহেতু নেগেটিভ সুতরাং আলটিমেটলি ওয়ার্ক ডান হবে এইটা বিয়োগ এইটা, রাইট? সো WAB মাইনাস WCD। ওকে, সো দ্য নেট ওয়ার্ক ডান ডেফিনেটলি আমি এখন লিখতে পারি যে নেট ওয়ার্ক ডান, সো দ্য নেট ওয়ার্ক ডান যেটা W নেট দেব আমি সেটাকে লিখতে পারি হচ্ছে W A থেকে B প্লাস W অফ B টু C WC টু D প্লাস WD টু A এগেইন। এখন এই B টু C অ্যান্ড D টু A এ দুটো হচ্ছে ইকুয়াল টু ইচ আদার। আমি যদি কথা না বাড়িয়ে এখানে বলেই দিলাম যে এটা সেম, তার মানে এটা আমার হবে বেসিক্যালি পরের লাইনগুলো তুমি করবে ইজ ইকুয়াল টু হবে আমার NRTH ln V2 বাই V1 মাইনাস NRTL ln V3, যখন আমি এটাকে V3 কে উপরে নেব চেঞ্জ করে দেব মাইনাস সাইন কমন নেব, সো V3 ওভার V4, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ডান, রাইট? V3 বাই V4। সো এটা আসলে কি, এটাকে আমি বলবো যে এরিয়া, এটাকে আমি বলবো হচ্ছে এরিয়া মেড আপ বাই the isothermal and adiabatic curve, অর্থাৎ যেই চিত্রটা আমি ড্র করেছিলাম একটু আগে, যেখানে আমি কোথায় দেখালাম আমার যে ফিগারটা, সেটা হচ্ছে এই যে ফিগার, এটাকে আমি বলছি যে ABCDA এই মাঝখানে যে অংশটুকু আছে ওয়ার্ক ডান হচ্ছে আমার এই অংশটুকুর যে এরিয়া সেই এরিয়ার সমান। এটাকে আমি ইজিলি প্রমাণ করতে পারি, যেমন কীরকম, যদি আমি এটা ড্র করি, এটা ছিল আমার P, এটা ছিল V, আমি এইভাবে পেয়েছি, এটা হচ্ছে আমার ABCD অ্যান্ড এটা হচ্ছে আমার A। দেখো AB দিয়ে যতটুকু কাজ হয়েছে সেটা আসলে কি, সেটা হচ্ছে ডেফিনেটলি এটাকে আসলে এভাবে আঁকা ঠিক হয়নি, এটা এইরকম হবে, রাইট? এটা হচ্ছে আমার AB দিয়ে যে কাজ সেটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ AB, রাইট? আইসোথার্মাল এখান থেকে এই পর্যন্ত যেতে আমার যে কাজ হয়েছে সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ AB। আমি নতুন নাম দিতে পারি যে ABEF, এ নামও কিন্তু দিতে পারি ABE, এটা হচ্ছে আমার F পয়েন্ট। B থেকে C যখন আমি আসছি তখন আমার যে কাজ হয়েছে সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ BC, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার GE, BCGE, রাইট? যখন আমি C থেকে D তে গিয়েছি তখন আমার যে কাজ হয়েছে সেটা হচ্ছে আমার এইটুক এরিয়া আন্ডার দ্য কার্ভ DC আর CD, তার মানে হচ্ছে DCGH, ফর এক্সাম্পল, রাইট? এটা কাজ হয়েছে আমার এইটুক আমি লিখে দিচ্ছি এভাবে শ্যাডো দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার এই কাজ, যেটা হচ্ছে নেগেটিভ কাজ। এবং যখন আমি D থেকে A তে গিয়েছি তখন আমার যে কাজ হয়েছে সেটা হচ্ছে আমার এই কাজ, D থেকে A তে যখন গিয়েছি সেটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ AD, এইটুকু। এটা কিন্তু আমার না, হ্যাঁ, এটা হচ্ছে ভুলে আমি এই দাগটা দিয়ে ফেলেছিলাম, এখান থেকে এইটুকু। এখন টোটাল এরিয়া হচ্ছে আমার ABCDA, A থেকে B তে যখন গিয়েছি তখন হচ্ছে এই পুরো কাজটুকু, যখন B থেকে C তে গিয়েছি তখন হচ্ছে এইটা, তার মানে হচ্ছে যখন আমি A থেকে C ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমার A থেকে C পর্যন্ত এটার নিচে যতটুকু এরিয়া আছে টোটাল এরিয়াটা কভার করলো, যেখানে কাজ হচ্ছে পজিটিভ। যখন C থেকে D তে গিয়েছি তখন কাজ নেগেটিভ, তার মানে টোটাল কাজ থেকে এটুক বাদ যাবে,
আবার ডি থেকে যখন এতে গিয়েছি তখন কাজ নেগেটিভ, টোটাল কাজ থেকে এই অংশটুকু বাদ যাবে। তার মানে হচ্ছে আমার এরিয়া ওয়ার্ক ডান কতটুকু হবে? ওয়ার্ক ডান ডেফিনেটলি সবটুকু থেকে যদি আমার শ্যাডো অথবা এই অংশটুকু বাদ যায়, তার মানে থাকবে হচ্ছে আমার এই অংশটুকু, থাকবে হচ্ছে আমার এই অংশটুকু। কোন অংশটুকু? সো we can use a negative sorry, we can use a different color. সো এইটা হচ্ছে আমার সেই এরিয়া। সবটুকু থেকে যদি আমার এটুকু এবং এটুকু বাদ যায়, আমার থাকে হচ্ছে এ বি সি ডি এর যে এরিয়া। তার মানে এরিয়া ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া এ বি সি ডি, রাইট? এভাবে কিন্তু আমি এরিয়া ক্যালকুলেশন করতে পারি। এখন আমি একটু সংক্ষেপে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন, রাইট? ইফিসিয়েন্সিটাকে আমি সংক্ষেপে দেখাবো। ইফিসিয়েন্সিকে আমি ইটা দিয়ে প্রকাশ করি। ইটা কার্নোট ইঞ্জিনের ইফিসিয়েন্সি কাকে বলে? ইফিসিয়েন্সির ডেফিনেশন হচ্ছে সবসময়, ইফিসিয়েন্সির ডেফিনেশন হচ্ছে কতটুকু কাজ হয়েছে, নেট ওয়ার্ক ডান, এটাকে যদি আমি পজিটিভ ওয়েতে চিন্তা করি, নেট ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হচ্ছে আমি কী পরিমাণ হিট সোর্স থেকে নিয়েছিলাম, অর্থাৎ QH হিট টেকেন ফ্রম দ্য সোর্স, নেট ওয়ার্ক ডান ডিভাইড বাই হিট টেকেন ফ্রম দ্য সোর্স। এটা হচ্ছে আমার হিট টেকেন ফ্রম দ্য সোর্স, হিট টেকেন ফ্রম দ্য সোর্স। তার মানে এখন আমাকে একটু দেখতে হবে যে এটা যদি আমি একটা ইকুয়েশন নাম দিই, আমরা জানি যে সিস্টেম QH পরিমাণ হিট নিয়েছে, সেই হিট থেকে একটা কাজ হয়েছে যেটাকে আমি নেট ওয়ার্ক ডান বলছি, এবং বাকি অংশ সে লো টেম্পারেচার সিঙ্কে দিয়ে দিয়েছে। এবং ডেফিনেটলি আমি যদি এভাবে লিখি তাহলে কোনো প্রবলেম হয় না, যে এইভাবে যদি আমি পজিটিভ ওয়েতে লিখি, কারণ হিট যখন নেব যখন দিয়ে দেবো এবং নেব তখন সাইনের কিন্তু চেঞ্জ হয়, রাইট? হিট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ড করছে হিট নিচ্ছি নাকি হিট দিচ্ছি। কিন্তু আমি ম্যাগনিটিউড যদি চিন্তা করি তাহলে পজিটিভ ওয়েতে চিন্তা করতে পারি। তাহলে ডব্লিউ নেট হচ্ছে আমার, সো নেট ওয়ার্ক ডান হচ্ছে আমার ডেফিনেটলি QH মাইনাস QL। যদি আমি এটাকে এখানে বসিয়ে দিই, এটাকে আমি পজিটিভ দেব, সো ইটা যেটা সেটা হচ্ছে আমার QH minus QL divided by QH. So 1 minus QL divided by QH, এটা দুটোকে একসাথে আমি পজিটিভ সাইন দিয়ে চিন্তা করতে পারি। এইটাই হচ্ছে আমার বেসিক্যালি ইফিসিয়েন্সির যে এক্সপ্রেশন। অর্থাৎ আমি যদি QH পরিমাণ হিট যদি জানি যে এতটুকু হিট নিলাম, যদি QL কতটুকু হিট সিঙ্কে দিলাম সেটা যদি জানি, সো উই ক্যান ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অর থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট হিট ইঞ্জিন ভেরি ইজিলি, রাইট? এখন আমি যেই কাজটা করতে চাই সেটা হচ্ছে আমি এই ইফিসিয়েন্সিকে TL অ্যান্ড TH এর মাধ্যমে প্রকাশ করতে চাই। আমি এটার অন্য একটা এক্সপ্রেশন দেখতে চাই যে সেটা কীরকম হতে পারে, এটা দেখার জন্য আমি এই চিত্রটাকে সামনে রাখবো। এই চিত্রটাকে যদি আমি সামনে রাখি তাহলে তুমি দেখো যে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি চারটা জিনিসের জন্য আমি এখন কাজ করব। যখন আমি এ থেকে বিতে গেলাম, এখন দেখো যখন আমি ওয়ার্ক ডান এ থেকে বিতে গিয়েছি, যখন আমি এ থেকে বিতে গেলাম তখন কি হয়েছে? তখন আমি কোনো রকম হিট এক্সচেঞ্জ আমি টেম্পারেচারের কোনো রকম চেঞ্জ করিনি, ডিটি জিরো। যদি টেম্পারেচারে ডিটি যদি জিরো হয় তার মানে এ থেকে বিতে আসার সময় যে চেঞ্জ হয়েছে তার জন্য কোনো ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয়নি, কারণ ইন্টারনাল এনার্জি ইজ এ মেজার অফ টেম্পারেচার, রাইট? যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হয় তার মানে টেম্পারেচার চেঞ্জ হয়নি। তাহলে যদি আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করি তাহলে QH ইজ ইকুয়াল টু কি? QH ইজ ইকুয়াল টু হচ্ছে আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে আমার ওয়ার্ক ডান, রাইট? তার মানে এটা যদি জিরো হয়ে থাকে, সো QH ইজ ইকুয়াল টু W এ থেকে P, রাইট? সো আমি জানি যে QH এর মান আমি জানি। এ থেকে যখন আমি বিতে গিয়েছি তখন আমার কী পরিমাণ কাজ হয়েছে সেটা আমি একটু আগে দেখেছি, সেটা হচ্ছে NRTH লগ ন্যাচারাল V2/V1, এই পরিমাণ কাজ কিন্তু আমার হয়েছে, সেটা আমি জানি অলরেডি, রাইট? এই যে একটু আগে যেটা এখানে ক্যালকুলেশন করেছি যেখানে, ওকে।
এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপানশন। এখন আমি দেখি তো যে আইসোথার্মাল কম্প্রেশন যখন ছিল কারণ কিউএইচ আমি পেয়েছি, এই যে কিউএইচ, এই জন্য আমি কিউএল সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। কিউএলটা কোথায় ছিল? যেখানে টিএল ছিল, রাইট? টিএল কোথায় ছিল? টিএল ছিল হচ্ছে আমার যখন আমি সি থেকে ডিতে গিয়েছি, অর্থাৎ প্রথমে ক্যালকুলেশন করছি আমি দুটো আইসোথার্মাল কার্ভ নিয়ে। এখন ডব্লিউসি থেকে যখন আমি ডিতে গিয়েছি, এইটার জন্য যেটা হয়েছে এখানেও কিন্তু ডিটি ইজ ইকুয়াল টু জিরো। ডিটি জিরো মানেই হচ্ছে আমার ডিইউ ইজ ইকুয়াল টু জিরো। যদি ডিইউ জিরো হয় তার মানে হচ্ছে কিউএল পরিমাণ হিট আমি সিস্টেম থেকে দিয়েছি। কিউএল ইজ ইকুয়াল টু কত হবে আমার? কিউএল ইজ ইকুয়াল টু হবে আমার হচ্ছে ডিইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে ডব্লিউ সি টু ডি। এইটা হচ্ছে আমার জিরো। সো কিউএল ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ সি থেকে ডিতে, যেটার ম্যাগনিটিউডও আমি জানি, সেটা হচ্ছে এন আর টিএল এল এন ভি ফোর বাই ভি থ্রি, এবং ডেফিনেটলি যদি আমি নেগেটিভ সাইন নেই এটা হবে আমার মাইনাস এন আর টি এল এন ভি থ্রি বাই ভি ফোর। এইটা হচ্ছে, এখন কিন্তু আমি কিউএইচ এর মান জানি, কিউএল এর মান জানি। সো আমি এই ইকুয়েশনটা ইজিলি ইউজ করতে পারবো, রাইট? ইফিসিয়েন্সির যে এক্সপ্রেশন, সেই ইফিসিয়েন্সির এক্সপ্রেশনে যদি যাই তাহলে কি পাবো? আমি পাবো হচ্ছে আচ্ছা, ইফিসিয়েন্সির এক্সপ্রেশনে যাওয়ার আগে আমি এইটা আগে আমি কিউএল এবং কিউএইচকে, এইচের যে মান সেটা ডিফাইন করে নিই। সো কিউএল মাইনাস কিউএইচ ইজ ইকুয়াল টু কত? কিউএল হচ্ছে আমার এন আর টিএল, নেগেটিভ সাইন আছে, এল এন ভি থ্রি বাই ভি ফোর, অ্যান্ড এটা হচ্ছে আমার এন আর টিএইচ এল এন ভি টু বাই ভি ওয়ান, রাইট? অ্যান্ড ডেফিনেটলি এন আর কাটা, সো থাকছে হচ্ছে আমার টিএল বাই টিএইচ টাইমস হচ্ছে এল এন ভি থ্রি বাই ভি ফোর। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 নাম দিতে পারি, রাইট? এখন এই চক্রের আরও দুটো টার্ম বাকি রয়ে গেছে। বি থেকে সিতে আমি যাইনি এবং ডি থেকে এতেও কিন্তু আমি যাইনি, রাইট? কারণ এখন আমি অ্যাডিয়াব্যাটিক টার্মগুলো নিয়ে কাজ করব। অ্যাডিয়াব্যাটিক ফর বি থেকে সিতে আমি যখন গিয়েছি তখন কি হয়েছে? এটা হচ্ছে আমার অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রাইট? অ্যাডিয়াব্যাটিক প্রসেস। যখন আমি অ্যাডিয়াব্যাটিক প্রসেসে গিয়েছি তখন আমি জানি অ্যাডিয়াব্যাটিক প্রসেসের যে একটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে টি ভি গ্যামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? তাহলে আমি বি থেকে সিতে গিয়েছি। যখন আমি একটু লক্ষ্য করি, আমি বি থেকে সিতে গিয়েছি। বির টেম্পারেচার হচ্ছে আমার টিএইচ, ভলিউম হচ্ছে আমার ভি টু, রাইট? তার মানে লিখতে পারি হচ্ছে বির জন্য লিখতে পারি টিএইচ ভি টু গ্যামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সির জন্য, রাইট? সির জন্য কি ছিল? সি টেম্পারেচার ছিল হচ্ছে আমার টিএল, তাহলে টিএল ভি থ্রি গ্যামা মাইনাস ওয়ান, রাইট? এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3। আবার যখন আমি ডি থেকে এতে গিয়েছি, ফর ডি টু ডি থেকে যখন আমি এতে গিয়েছি সেটাও কিন্তু আমার অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এবং এখানেও কিন্তু টিভি গ্যামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা খাটবে। এটার জন্য আমি কি লিখতে পারি? ডি থেকে আমি এতে গিয়েছি, ডির টেম্পারেচার ছিল হচ্ছে আমার টিএল আর ভলিউম ছিল হচ্ছে আমার ভি ফোর। তার মানে লিখতে পারি হচ্ছে আমার টিএল ভি ফোর গ্যামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পয়েন্ট এ টেম্পারেচার ছিল হচ্ছে আমার টিএইচ ভি অন গ্যামা মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 4। এখন আমি ইকুয়েশন 3কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করি। সো আমি কি পেতে পারি? দেয়ারফর কি পেতে পারি আমি? টিএইচ ভি টু গ্যামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টিএইচগুলোকে একসাথে রাখি, টিএইচ ভি ওয়ান গ্যামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টিএল ভি থ্রি গ্যামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টিএল ভি ফোর গ্যামা মাইনাস ওয়ান। সো ডেফিনেটলি টিএইচ কাটাকাটি, টিএল কাটাকাটি, থাকছে কি ভি টু বাই ভি ওয়ান
পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে v3/v4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে দেখো তো v3/v4 অ্যান্ড v2/v1 সমান সমান, তার মানে এটা কাটাকাটি চলে যায়, লন ln কাটাকাটি চলে যায়, থাকে কি TL/TH নেগেটিভ সাইন, রাইট? সো ফ্রম ইকুয়েশন টু আমি কি লিখতে পারি QL/QH ইজ ইকুয়াল টু একটা নেগেটিভ সাইন আছে, নেগেটিভ TL/TH বাট পয়েন্ট হচ্ছে যে QL/QH এটার যে QL যেহেতু নেগেটিভ, QL এ কিন্তু নেগেটিভ পজিটিভ হতে পারে, ডিপেন্ড করবে হিটকে আমি নিচ্ছি নাকি দিচ্ছি তার উপর, তাই না? ম্যাগনিটিউডটা সেই হিসেবে আমি নেগেটিভ পজিটিভ, যেমন ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে একই রকম। কিন্তু আমি ইফিসিয়েন্সির যে ডেফিনেশন পড়েছি সেখানে QL এবং QH এর যে অ্যাবসোলিউট ভ্যালু সেটা নিয়ে কাজ করেছি, রাইট? সুতরাং আমাকে QH এর যে অ্যাবসোলিউট ভ্যালু সেটাকে আমি লিখতে পারি সিম্পলি TL/TH, রাইট? এখন আমি ইফিসিয়েন্সির যে ইকুয়েশন সেই ইকুয়েশনে যদি চলে যাই, ইফিসিয়েন্সির যে ইকুয়েশন, সুতরাং ইফিসিয়েন্সি এটা ছিল হচ্ছে আমার ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস QL/QH, এটার অ্যাবসোলিউট ভ্যালু যদি বসাই তাহলে 1 মাইনাস TL/TH, রাইট? তাহলে এইটাই হচ্ছে আমার ইফিসিয়েন্সির নতুন ইকুয়েশন ইন টার্মস অফ টেম্পারেচার। সো এটা ইকুয়াল টু 1 মাইনাস TL/TH। এইটাই হচ্ছে আমার ইফিসিয়েন্সির রিকোয়ার্ড expression, efficiency of a Carnot cycle. So this is the efficiency of a Carnot cycle, right? এটাই আমার কার্নোট সাইকেলের ইফিসিয়েন্সির যে ইকুয়েশন। এখন চমৎকার একটা প্রবলেম করে আমরা এই লেকচারটা শেষ করে দিচ্ছি। ওকে, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, প্রবলেমটা আমি এখানে লিখেও রেখেছি। সেটা হচ্ছে Carnot engine whose low temperature reservoir is at 17 degree Celsius has an efficiency of 40%. তাহলে একটা অংশ হচ্ছে এটাকে যদি আমি সলভ করি তাহলে ব্যাপারটা এরকম হবে যে লো টেম্পারেচার রিজার্ভার ইজ অ্যাট 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে দেয়া আছে গিভেন কি দেয়া আছে TL, লো টেম্পারেচার যে সিঙ্ক তার টেম্পারেচার দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস। সো 273 প্লাস 17 টু প্রবাবলি 90 কেলভিন, রাইট? এবার এফিসিয়েন্সি হচ্ছে 40%। সো এফিসিয়েন্সি হচ্ছে আমার 40%, এটা ইজ ইকুয়াল টু 40%, তার মানে হচ্ছে 0.4, রাইট? এখানে প্রশ্ন হচ্ছে বাই হাউ মাচ should the temperature of the high temperature reservoir be increased to increase the efficiency of the engine to 50%? এখন এই 40% যখন TL ছিল 70%, যখন ইফিসিয়েন্সি ছিল হচ্ছে 40%, তখন ডেফিনেটলি একটা TH ছিল আমরা জানি না, রাইট? সো TH এর ভ্যালু আমরা জানি না, অ্যান্ড প্রশ্ন করা হয়েছে যে এখানে TH এর ভ্যালু যত ছিল ফাইন, যদি আমি এফিসিয়েন্সি 50% করতে চাই তাহলে TH এর মান কতটুকু বাড়াতে হয়? তাহলে আমি এখন দেখি তো যে এটা TH এর মান কত, রাইট? আমরা কিন্তু জানি যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস TL ডিভাইডেড বাই হচ্ছে আমার TH, রাইট? এখন সব কিছু জানা আছে, সব কিছু জানা থাকলে আমি কিন্তু বলতে পারবো যে TL/TH ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ইটা, তার মানে হচ্ছে যদি এটা 40% হয় 0.6, রাইট? সো এখান থেকে আমি TH এর মান বের করতে পারবো, সেটা হচ্ছে TL ডিভাইডেড বাই 0.6। TL এর ভ্যালু কিন্তু জানি 290 কেলভিন ডিভাইডেড বাই 0.6 করলে কত হয় আমি জানি না, একটা কিছু তো হবেই, রাইট? সামথিং কেলভিন, এটা হচ্ছে TH এর ভ্যালু। এখন প্রশ্ন করা হয়েছে যদি ইফিসিয়েন্সি 50% করতে চাই তাহলে এই TH এর ভ্যালুটা কতটুকু বাড়াতে হবে? তাহলে এগেইন সে ইফিসিয়েন্সি হচ্ছে আমার 50%, তার মানে 0.5, তখন আমার
টিএইচটা কত হবে যখন লো টেম্পারেচার সিঙ্ক কিন্তু 290 কেলভিন ফিক্সড, তার মানে তখন আমার টি ইনিশিয়াল স্টেজে। এখন যদি এটাকে বলি আমি টিএইচ, যদি আমি বলি এটা হচ্ছে ফাইনাল স্টেজ, ফাইনাল কত হবে আমার 290 কেলভিন ডিভাইডেড বাই 0.5, ডেফিনেটলি এটা রেজাল্ট বাড়বে ডট কেলভিন, রাইট? এটা রেজাল্ট কিন্তু অবশ্যই বাড়বে, টিএইচের মানটা কিন্তু বাড়বে। তাহলে আমার টিএইচটা কতটুকু চেঞ্জ করতে হয়েছে, টিএইচ কতটুকু বাড়াতে হয়েছে? সো বাড়াতে হয়েছে যে টিএইচ এফ মাইনাস টিএইচ আই, রাইট? এটা আমি টিএইচ এটাকে বলতে পারি ডেল্টা টিএইচ, এ নামেও ডাকতে পারি, ইজ ইকুয়াল টু সামথিং হবে। সো ভেরি সিম্পল অ্যান্ড ভেরি বেসিক প্রবলেম। আমি আশা করছি তুমি আজকের লেকচারটা থেকে যে জিনিসগুলো শিখেছো সেটা হচ্ছে একটা কার্নোট ইঞ্জিন আর কার্নোট সাইকেল, সেটা কতগুলো প্রসেস দিয়ে কাজ করে, সেই প্রসেসগুলো ডেফিনেটলি রিভার্সিবল প্রসেস। দুইটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন, দুইটা প্রসেস হচ্ছে আমার আইসোথার্মাল আর রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, আর বাকি দুইটা হচ্ছে আমার রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এবং এখান থেকে আমি দেখেছি যে ওয়ার্ক ডানটা হচ্ছে আমার এরিয়া, যেটা কিনা 4টা কার্ভ দিয়ে যে এরিয়া, সেই এরিয়াটা কভার করে। এবং আমি এটাও দেখলাম যে efficiency of a Carnot cycle can be written as the form like eta is equal to 1 minus th by tl by th, এটা হচ্ছে in terms of temperature। এবং আরেকটা দেখেছি হচ্ছে eta is equal to 1 minus ql divided by qh in terms of heat। সো আমার মনে হয় যে আমি কিছু হোমওয়ার্ক দেব তোমাকে, কিছু হোমওয়ার্কগুলো হচ্ছে আমি দিয়েই তোমাকে ক্লাস। ওকে, চলো কয়েকটা হোমওয়ার্ক দেখি আমি। এটা হচ্ছে রেজনি খালিডে ওয়াকার, মোস্ট প্রবলি 6th এডিশন। এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে তুমি দেখো যে এই প্রবলেমগুলো তুমি বাসায় করবে, যেটা কার্নোট ইঞ্জিন বা রিয়েল ইঞ্জিন নিয়ে কাজ করা আছে। কার্নোট ইঞ্জিন 21E, 22E, 23E, 24E, ডেফিনেটলি তুমি দেখতেই পাচ্ছ কোন প্রবলেমগুলো। এখানেও কয়েকটা প্রবলেম আছে, সেগুলো হচ্ছে এগুলো 25E, 26, সরি এগুলো হচ্ছে, এটা মেবি হচ্ছে পি বোধ হয়, এটা 26P, 27P, 28P, এই প্রবলেমগুলো তোমার হোমওয়ার্ক, রাইট? ডেফিনেটলি তুমি এই হোমওয়ার্কগুলো খুবই ভালোভাবে করবে, এবং সামনের ক্লাসগুলোতে আমি আরও কিছু হোমওয়ার্ক তোমাকে দেবো, কারণ আমি আগের ক্লাসগুলোতে অনেক সময় আমি কোনো হোমওয়ার্ক দেইনি, রাইট? সো সেই হোমওয়ার্ক দিয়ে আমি একটা হোমওয়ার্ক লিস্ট তোমাকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ওকে? বিগ স্মাইলি ফর ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং মি, টাটা।